দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওটি বাংলার ওপরে, বাংলা বিষয়ের ওপরে, এবং ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, হয়তো অনেক স্কুলে খাতাও দেখানো শুরু হয়ে গেছে। এবং সেকেন্ড সেমিস্টারের কথা বলি, বাংলা বিষয়ের ওপর, ওয়েস্ট বেঙ্গল বাংলা মিডিয়ামের কথা বলছি। এবং এখানে বলি যে বাংলা মিডিয়ামে যারা স্টুডেন্ট আছে তাদের বহুরূপী গল্প বা অভিষেক কাব্যাংশটি এবং যেটা হচ্ছে পথের দাবি উপন্যাস, যে অংশ বিশেষ রয়েছে পথের দাবি নাম নিয়েই, সেই অংশটি তাদের পড়া হয়ে গেছে আশা করি। এবং সেক্ষেত্রে কিছু কোশ্চেন আছে তারা সেখানে হয়তো কিছু সহায়িকা বা কোশ্চেন অ্যান্সারের বই আছে যেখানে তারা দেখছে যে এই কোশ্চেনগুলো রয়েছে। অনেক ক্ষেত্রেই হয় যে তারা এই কোশ্চেনগুলো মুখস্থ করে, বুঝে উঠতে পারে না। সেক্ষেত্রে আমি এটা কোশ্চেনগুলো বুঝিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। এবং এর পাশাপাশি আমি বলি, যারা যারা এরকম মনে করছো যে ভালো লাগছে ভিডিও এবং দেখতে ইচ্ছা করছে, তারা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইবটা না করা থাকলে তাদের কাছে কিন্তু নোটিফিকেশান আসবে না। এবং আমি যেহেতু রেগুলার ভিডিও করি না, আমার একটা নির্দিষ্ট মানে সময় ধরে আমি ক্লাসটা করি না, এবং যখন যার ফলে একটা ইরেগুলার হয়ে যায়, 2-3 দিন অন্তর হয়ে যায়, 4-5 দিন হয়ে যায়, বা পরপরও হয়ে যায়। এবং এই ইরেগুলারের কারণে তাদের কাছে ভিডিওগুলো আসবে না। আমি যদি লাইভ ক্লাস করতাম তাহলে হয়তো আমি একটা রেগুলারিটি মেনটেন করতাম, কিন্তু আমি সেখানে রেগুলারিটি মেনটেন করছি না, কারণ তারা স্টুডেন্টরা যদি চায় তখন আমি সেটা লাইভ ক্লাস করব। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বলি যে অভিষেক যে কাব্যাংশটি রয়েছে সেখানে যে মেঘনাদবধ কাব্যের অংশ বিশেষ অভিষেক কাব্যাংশ নাম নিয়ে পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে যে দুটো প্রধান কোশ্চেন আসে, এখানে দেখো এই যে টেস্ট পেপারগুলো রয়েছে, এই যে টেস্ট পেপার, এই টেস্ট পেপারেরই কোশ্চেন তোমরা ফলো করলে দেখতে পাবে। এছাড়া অনেক কোশ্চেন ব্যাংক আছে যেগুলো তুমি সেখানে দেখতে পাবে। যে ইন্দ্রজিতের চরিত্র বর্ণনা, রাবণের চরিত্র বর্ণনা আসে। ঠিক আছে। এবার দেখো, চরিত্র বর্ণনার প্রসঙ্গে বলি, চরিত্র বর্ণনার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে যখন তুমি কোনো গল্প, কোনো কবিতা পড়ছো এবং সেখানে কোনো চরিত্র এসে উপস্থিত হচ্ছে, এবং সেখানে হয়তো লেখক এইভাবে তাকে বর্ণনা করবেন না যে তিনি সৎ, তিনি নির্লোভ, তিনি হিতাকাঙ্ক্ষী, বা তিনি পরোপকারী, বা তিনি স্বার্থপর, তিনি পক্ষপাত দুষ্ট, এই ধরনের কথা তিনি উল্লেখ করবেন না। ঠিক আছে। তিনি কি করবেন, গল্প বা কবিতা যেমন নিজের ছন্দে চলে সেরকমই চলবে। কিন্তু দেখা যাচ্ছে তখন আমরা ওটাকে, যখন আমরা ছাত্রছাত্রীরা যখন ওগুলো পড়ছে, তখন পড়ার পর গল্প কবিতার মাধ্যমে যে চরিত্রগুলো তারা উঠে আসছে, যে চরিত্রগুলো গল্প কবিতাতে দেখা যাচ্ছে, তাদের যে কার্যকারিতা, তাদের যে কার্যক্রম, তাদের যে ঘটনাবলীর সঙ্গে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে তাদের চরিত্রের কোন দিকগুলো ফুটে উঠছে সেটা কিন্তু দেখতে হবে। তাহলে প্রথমত তো গল্পটা বা কবিতাটা খুব ভালো করে পড়তে হবে। তারপরে সে কোন বিষয়ের ওপরে আলোকপাত করছে, কোন বিষয়টাতে জোর দিচ্ছে, কোন বিষয়ে তার চরিত্রের দিকগুলো ফুটে উঠছে। ঠিক আছে। চরিত্রের বিভিন্ন দিক আছে, সেই দিকগুলো ফুটে উঠছে। কারণ চরিত্রটি আমরা যখন দেখছি, যখন আমরা গল্প কবিতাটি পড়ছি, তখন সেই ব্যক্তি বা সেই কোনো একজন ব্যক্তিকে আমরা যখন দেখতে পাচ্ছি, সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, তখন তাকে আমরা কিভাবে দেখছি, সাহসিকতার সঙ্গে দেখছি না ভীতুভাবে দেখছি। ঠিক আছে। তাকে পক্ষপাত দুষ্টভাবে দেখছি না বিবেকবান ভাবে দেখছি, বা তাকে বিচক্ষণ ভাবে দেখছি। ঠিক আছে, সেটা আমাদের বুঝতে হবে। এবং তার ওপরে ভিত্তি করেই আমাদের চরিত্রটা বর্ণনা করতে হবে। শুধু তার গুণ বা দোষ উল্লেখ করে দিলেই হবে না, ঘটনার সাপেক্ষে সেই কথাগুলো বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রজিতের চরিত্র বর্ণনার প্রসঙ্গে বলি। ইন্দ্রজিতের চরিত্র বর্ণনা, প্রথমে দেখো ঘটনা কি ঘটেছিল। ঘটনা ঘটেছিল ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশে লক্ষ্মী এসেছিলেন ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ কিন্তু জানতো না যে সে তার ধাত্রীমা প্রভাসা নয়। এবং তিনি কি করেছেন, ধাত্রীমা প্রভাসা বেশেই যিনি এসেছেন তাকে তিনি সশস্ত্র প্রণাম করেছেন। ঠিক আছে। এবং লঙ্কার কুশল সংবাদ জিজ্ঞাসা করেছেন। তারপরে ইন্দ্রজিৎ যখন জানতে পারলেন যে তার
ভাই বীরবাহু মারা গেছে তার যে প্রতিক্রিয়া, তার মাধ্যমে আমরা ইন্দ্রজিতের একটা চরিত্র পেয়ে যাচ্ছি, ঠিক আছে, চরিত্রের একটি দিক পেয়ে যাচ্ছি। কারণ তিনি কি করেছেন, কনক বলয় খুলে ফেলেছেন, ঠিক আছে, তারপরে তার গলার মালা খুলে ফেলেছেন কুসুমদাম, এবং তার যে রকমের একটা রাজকীয় আভরণ ছিল সেগুলো খুলে ফেলেছেন। নর্তকীদের মাঝে আমোদ প্রমোদে লিপ্ত ছিলেন, সেইখান থেকে বেরিয়ে এসে নিজেকে ধিক্কার দিচ্ছেন, ঠিক আছে, যে কেন তিনি এই অবস্থায়, যখন লঙ্কায় এত রকমের একটা দুর্বিপাক উপস্থিত, যখন তার অনুজ ভাই মারা গেছে, তখন কেন তিনি নর্তকীদের মাঝে আমোদ প্রমোদে ব্যস্ত আছেন, এবং তিনি ব্যস্ত ছিলেন বলে নিজেকে ধিক্কার দিচ্ছেন। এই ঘটনার সাপেক্ষে আমরা বুঝতে পারি যে ইন্দ্রজিৎ শুধু বীর তাই নয়, তিনি সাহসী, বীর, পরাক্রমী এবং ভক্তি তার চরম, ঠিক আছে, তিনি তার প্রবল ভক্তি রয়েছে, দেশপ্রেমও তার জাগ্রত, ঠিক আছে, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু সাহসী, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে যুদ্ধের সাজসজ্জা গ্রহণ করেছেন, এবং গ্রহণ করে, যেমন করে বৃত্তাসুরকে মারার জন্য কার্তিক সাজসজ্জা গ্রহণ করেছেন, এরম করে লেখক তুলনা দিয়েছেন, ঠিক আছে, সাজসজ্জা গ্রহণ করে যখন তিনি রথে উঠতে যাচ্ছেন, সেই সময় প্রমীলা তাকে বাধা দিয়েছেন। প্রমীলা হচ্ছে তার স্ত্রী, এবং প্রমীলার প্রতিও তিনি কতটা দায়িত্ব কর্তব্য পরায়ণ, এবং তাকে তিনি ভরসা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে ইন্দ্রজিৎকে তিনি যেভাবে জয় করেছেন, ইন্দ্রজিতের মন তিনি যেভাবে জয় করেছেন, ইন্দ্রজিতের পক্ষে আর কোনো নারীকে তার মনে স্থান দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, এবং তিনি অবশ্যই যুদ্ধে জয় করে ফিরে আসবেন, এই প্রমীলার কাছেই ফিরে আসবেন, ঠিক আছে, এইভাবে তিনি তাকে ভরসা দিয়েছেন, সাহস দিয়েছেন। যেমন করে একজন স্বামী তার স্ত্রীকে ভরসা দেয়, সাহস দেয়, তেমন করেই তিনি তাকে আশ্বস্ত করেছেন। সেক্ষেত্রে আমরা তাহলে তখন এই কথাটা বলে আমরা বলতে পারি যে তিনি পত্নীনিষ্ঠ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তার যে তিনি যখন তার পিতার কাছে পৌঁছালেন, এবং পিতাকে যখন তার সৈন্যদের মাঝে যে কোলাহল, তাকে দেখে যে খুব উচ্ছ্বাস, বোঝাই যাচ্ছে তিনি প্রচণ্ডভাবে জনপ্রিয়, সেনাদের মধ্যে তিনি সকলের প্রিয়, সকলের আদরের, ঠিক আছে, এবং পিতাকে তিনি আশ্বস্ত করেছেন, পিতাকে তিনি নানাভাবে বুঝিয়েছেন যে কিভাবে রাঘব এবং রাম লক্ষ্মণ কিভাবে বেঁচে গেলেন, কারণ তিনি তার রাতের বেলা তীর ছুঁড়ে তাদেরকে হত্যা করেছিলেন, ঠিক আছে, লক্ষ্মণকে শক্তিশালী মেরেছিলেন, এটা আমরা সকলেই জানি, এবং প্রায় অর্ধমৃত অবস্থায় ছিলেন লক্ষ্মণ, এবং সেই অবস্থা বা তীর ছুঁড়ে নাগপাশ দিয়ে তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, সেই এবং তারা প্রায় মরণাপন্ন অবস্থায় পতিত হয়েছিল। এই রকম অবস্থার পরেও কি করে তারা বেঁচে ফিরে এসেছে, এটা ভেবে তারা দুজনেই, মানে ইন্দ্রজিৎ এবং তার পিতা রাবণ, দুজনেই খুবই অবাক, খুবই বিস্মিত। এখানে দেখো, এখানে এবং রাঘবকে সে তুচ্ছ নর বলছে, তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তিনি তাকে অনায়াসেই বধ করে দেবেন, এই ধরনের যখন উচ্চাসা তিনি অনায়াসে প্রকাশ করছেন। একজন বীরের ধর্মই হচ্ছে যুদ্ধে জেতা, জন্য যুদ্ধের ময়দানে থাকা, এবং যতক্ষণ না পর্যন্ত তার নিজের প্রাণ চলে না যাচ্ছে ততক্ষণ অবধি যুদ্ধক্ষেত্রে লড়াই করে যাওয়া সাহসের সঙ্গে, এটা ঠিক আছে। কিন্তু যখন তিনি এত বড় একটা রায় দিচ্ছেন যে তিনি পারবেন, সবকিছু করে দেবেন এবং বধ করে দেবেন, তাদেরকে হত্যা করে দেবেন, ঠিক আছে, এত বড় অহংকার, এটা অহংকার, ঔদ্ধত্যের প্রকাশ, ঠিক আছে, এটাতে তিনি অহংকার দেখাচ্ছেন অনেক বেশি, মানে আত্মবিশ্বাসী, ঠিক আছে, তার মধ্যে প্রকাশ পাচ্ছে, এবং তিনি দূরদর্শী নয়, কারণ তিনি তো দূরটা দেখতেও পাচ্ছেন না। যখন দেখছেন যে মানে এটা তাদেরকে শত্রুপক্ষকে ক্ষীণ বল মনে করাটা কিন্তু কোনো বীরের ধর্ম নয়। কোনো বীর যোদ্ধা কিন্তু বুদ্ধিমানও হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে শত্রুদের যদি ছোট করা, তুচ্ছ করা, ক্ষুদ্রহীন বল মনে করাটা কোনো দূরদর্শিতার পরিচয় নয় কিন্তু, ঠিক আছে। এছাড়া সে কিন্তু রাঘবেরই তার পিতার পক্ষ অবলম্বন করছে, কিন্তু রাঘবের কোনো মানে তাদেরই দোষ ত্রুটি দেখতে পাচ্ছে, ঠিক আছে, তিনি কিন্তু বিচক্ষণ নয়, পক্ষপাত দুষ্ট, স্বাভাবিক কারণেই তার জাতিপ্রেম, তার রাক্ষস কুলের প্রতি ভালোবাসা
খুবই চরম। এবং রাক্ষস কুলের প্রতি ভালোবাসা, তার ভ্রাতার প্রতি ভালোবাসা, তার পিতার প্রতি ভক্তি, পত্নীর প্রতি নিষ্ঠা, এগুলো অনেক বেশি তীব্র। সেক্ষেত্রে তাকে তাকে সে কিন্তু পক্ষপাত দুষ্ট বলাই যায়। এত কিছু থাকলে কিন্তু সে সুবিচার করতে পারবে না, স্বাভাবিক কথা, এতটা বেশি বেশি যদি থাকে। এছাড়া নিজের প্রতি অহংকার তো প্রবল রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে রাবণের চরিত্র বিশ্লেষণ। রাবণের চরিত্র বিশ্লেষণের পাশাপাশি আরেকটি প্রশ্নও আসে, যে অভিষেক কাব্যাংশে রাবণ চরিত্রটি একটি ট্র্যাজিক চরিত্র হয়ে উঠেছে। ট্র্যাজিক কাকে বলে? ট্র্যাজিক হচ্ছে যার মধ্যে জয় করা সমস্ত গুণাগুণ থাকা সত্ত্বেও সুখদায়ক পরিস্থিতি হওয়ার জন্য সমস্ত রকম যে সম্ভাবনা সেগুলো থাকা সত্ত্বেও যখন দুঃখদায়ক পরিণতিতে পতিত হয় কোনো ব্যক্তি, তখন দেখা যাচ্ছে সেটা ট্র্যাজিক চরিত্রতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে? রাক্ষসরাজ রাবণ হচ্ছে ত্রিভুবন জয়ী এবং তার পরাক্রম সম্পর্কে সবাই অবগত আছে। এবং তার শুধু শুধু সেই নয়, তার নিজের ভাই পরাক্রমী, তার নিজের ছেলেরা পরাক্রমী। ভাই কুম্ভকর্ণ, সেখানেও সে মৃত্যুমুখে পতিত হয়েছে, আমরা এই কাব্যাংশেই জানতে পারি। এবং তার পুত্ররাও পরাক্রমী। এত পরাক্রমী, এত বীর পুত্র, এবং স্বয়ং রাবণ নিজে এত পরাক্রমী হওয়া সত্ত্বেও তারা বানর সেনার কাছে পরাজিত হলো যেভাবে, এবং পরাজিত হচ্ছে, এবং যেভাবে হতোদ্যম হয়ে পড়ছে রাবণ, রাক্ষসরাজ রাবণ, এবং এক এক করে তার প্রিয়জনেরা যেভাবে হারিয়ে যাচ্ছে, এতে করে মনে বোঝাই যাচ্ছে যে যে তার সুখদায়ক সম্ভাবনা থেকে তিনি বিচ্যুত হচ্ছেন এবং তিনি দুঃখদায়ক পরিস্থিতির মধ্যে পড়ছেন। তাই তাকে ট্র্যাজিক চরিত্র বলা হচ্ছে। ঠিক আছে? রাক্ষসরাজ রাবণ কিন্তু ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চাননি, কারণ তার প্রিয় পুত্র, একজন প্রিয় পুত্রকে তিনি হারিয়ে অত্যন্ত মর্মাহত, অত্যন্ত শোকাহত। তিনি বীরবাহু, চিত্রাঙ্গদার পুত্র, রানী চিত্রাঙ্গদার পুত্র বীরবাহুকে হারিয়েছেন। তার আর এক রানী মন্দোদরীর পুত্র ইন্দ্রজিৎকে তিনি হারাতে চান না। সেই জন্য কোনো খবর ইন্দ্রজিৎকে তিনি পাঠাননি এবং যুদ্ধে পাঠাতেও কিন্তু চাননি। কিন্তু ইন্দ্রজিতের জেদের কাছে তিনি অবশ হয়েছেন, জেদের কাছে তিনি হার মেনেছেন এবং বাধ্য হয়েছেন তিনি সম্মতি প্রদান করতে যে ইন্দ্রজিৎ যুদ্ধে যাক। ঠিক আছে? রাবণ চরিত্রটি আমি অবশ্যই বলে দিলাম, এটি একটি ট্র্যাজিক চরিত্র। কেন ট্র্যাজিক চরিত্র সেটাও বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে পথের দাবি উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের খণ্ড অংশ যেটা পাঠ্যাংশের অন্তর্ভুক্ত হয়েছে, সেটা হচ্ছে পথের দাবি গল্প। আচ্ছা, পথের দাবি গল্পে অপূর্ব চরিত্রটা এবং গিরিশ মহাপাত্রের চরিত্র অবশ্যই প্রধান। ঠিক আছে? অপূর্ব চরিত্র ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। অপূর্ব চরিত্র বিশ্লেষণ করতে গেলে বলতে হয় অপূর্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবারের প্রতিভূ বা মধ্যবিত্ত পরিবারের প্রতিনিধিত্ব করছে অপূর্ব। মধ্যবিত্ত পরিবার কিরকম হয়? তারা প্রচণ্ড মধ্যবিত্ত, বিত্ত মানে অর্থ, তাহলে মাঝামাঝি অর্থ আছে, তারা উচ্চবিত্ত নয়, নিম্নবিত্ত নয়। এবং এখানে ম্যাক্সিমাম মানে বেশিরভাগ মধ্যবিত্তরা কি হয়, তারা কলমজীবী। ঠিক আছে? পড়াশোনা শিখে তারা কলম পেশা চাকরি করেন এবং এইভাবে কি হয়, তারা তাদের মানে নিচু মানে অধঃপতন অবস্থা বা তাদের হেনস্থা হওয়া, অপমানিত হওয়া এবং তারপরে একটা অবনমিত অবস্থায় পরিণত হতে দেখা যেতে পারে। তারা নিজেদের যে অবস্থা সেটাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, যে তাদের একটা সমাজে মান সম্মান আছে। এদের কিন্তু সমাজে মান সম্মান, প্রতিপত্তি, একটা মর্যাদা, এইটা নিয়ে এরা বাঁচতে চায়। এটার জন্য এরা এরা এবং একটা একটা সীমিত একটা আর্থিক অবস্থার মধ্যেই নিজেদের সন্তুষ্ট রাখার চেষ্টা করে। এরা কি করে, এরা সম্মুখ সমরে বা কোনো মহা আন্দোলনের কাণ্ডারি হতে পারে না। এই জন্যই পারে না যে তারা মর্যাদা হানির ভয় পায়। তাদের পরিবারকে এরা আষ্টে পৃষ্ঠে ভালোবাসে। পরিবারকে এরা কোনোভাবেই হারাতে চায় না, তাদের ক্ষতি করতে চায় না। এবং সেই কারণে যখন ব্রিটিশ শাসক দ্বারা শাসিত যে ভারতবর্ষ ছিল, পরাধীন ভারতবর্ষ, সেই পরাধীন ভারতবর্ষে সবচেয়ে বেশি আতঙ্কিত
আশঙ্কায় ভুগত মধ্যবিত্ত শ্রেণী। এরা না পারতো সরব হতে সব আন্দোলনে, আর না পারতো সহ্য করতে, ঠিক আছে। এবং এই রকমের একটা দম মানে কি বলে এটা, এরকমই একটা কষ্ট নিয়ে, ঠিক আছে, বুকে একটা চাপা কষ্ট নিয়েই তারা দিন কাটাতো। এবং এই যে তাদের মর্যাদার প্রতি এত প্রীতি, এত ভালোবাসা, এত সম্মান বোধ প্রবল, এই সম্মান বোধও কিন্তু কখনো কখনো আঘাত আসতো এবং তাদের অসম্মানিত হতে হতো, ঠিক আছে। এবং তারা কিন্তু বিপ্লবীদের খুব সমর্থন করতো। এখানে একজন কাল্পনিক বিপ্লবীর কথাই বলা হয়েছে, যিনি হচ্ছেন সব্যসাচী মল্লিক। এবং সব্যসাচী মল্লিক তিনি মহান বিপ্লবী, তাকে পুলিশে ধরার জন্য প্রচুরভাবে তল্লাশি করছে, বিভিন্নভাবে তল্লাশি করছে, কিন্তু যেটা প্রধান বিষয়, সব্যসাচী মল্লিক ছদ্মবেশ ধারণে পটু, ঠিক আছে, এবং যার ফলে তিনি বারে বারে পুলিশের চোখে ধুলো দিচ্ছে। এবং এখানে সব্যসাচী মল্লিক প্রচুর ধরপাকড় সত্ত্বেও সব্যসাচী মল্লিক ধরা পড়লো না, এতে কিন্তু অপূর্ব খুব খুশি, ঠিক আছে। আশ্চর্যের বিষয় লাগছে তার কাছে, কিন্তু সে কিন্তু খুব খুশি। এখানে অপূর্বর চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে কয়েকটি কথা উঠে আসে, সেটা হচ্ছে তার দেশভক্তি প্রবল, আত্মসম্মান বোধ প্রবল, কিন্তু সে সাবধানী, কারণ সে মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ, একজন চাকুরিজীবী। তার ঘরে চুরি হয়েছিল বলে সে পুলিশে এসেছিল নালিশ জানাতে, সেখানে এসে দেখছে যে সব্যসাচী মল্লিককে ধরার জন্য পুলিশের জোর তল্লাশি হচ্ছে, ঠিক আছে। এবং পুলিশ গিরিশ মহাপাত্রকে ধরেছে পলিটিক্যাল সাসপেক্টেড সব্যসাচী মল্লিক মনে করে। সেখানে গিরিশ মহাপাত্রের অদ্ভুত দর্শন সাজ পোশাক দেখে কিন্তু পুলিশ প্রায় আশাই ছেড়ে দিয়েছে যে ওটা সব্যসাচী মল্লিক হতেই পারে না। অপূর্ব সে ব্যাপারে তাদেরকে আশ্বস্তও করেছে। এবং সেখানে অপূর্ব একটু শান্তিও পেয়েছে যে গিরিশ মহাপাত্র সব্যসাচী মল্লিক নয়, এবং সব্যসাচী মল্লিককে পুলিশ ধরতে পারেনি। ব্রিটিশ পুলিশের প্রতি এবং যারা ব্রিটিশের কর্মচারী ভারতীয়, তাদের প্রতি অপূর্বর যে একটা তীব্র অবজ্ঞা রয়েছে, তীব্র প্রতিবাদ রয়েছে, সেটা কিন্তু তার কথায় বার্তায় তিনি রামদাস তরওয়ালকরের কাছে বলেছেন। তিনি কি করে প্ল্যাটফর্মে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, বা রেলওয়ে স্টেশনে বা প্রধান শ্রেণীর কামরাতেও সেখানেও কিভাবে অপমানিত হয়েছেন, সেই সমস্ত কথা তিনি বলেছেন। এবং তাতে উঠে এসেছে যে তার মনের মধ্যে যে একটা আগুন জ্বলছে, প্রতিবাদী আগুন জ্বলছে, তার প্রকাশ কিন্তু তিনি বাইরে ঘটান না, কারণ তিনি সাবধানী, ঠিক আছে। কারণ তার পরিবার রয়েছে, তার নিজে সে রয়েছে, সেই জন্য সে সেটা সম্মুখ সমরে সে অবতীর্ণ হতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হরিদা আর বিরাগীর চরিত্র বর্ণনা, ঠিক আছে। এছাড়া পথের দাবি উপন্যাসে সব্যসাচী মল্লিকের চরিত্র বর্ণনা আছে। আমরা যেটুকু সব্যসাচী মল্লিকের সম্বন্ধে জানতে পারি, তাতে বুঝতে পারি যে সব্যসাচী মল্লিক একজন মহান বিপ্লবী, এবং তিনি ছদ্মবেশ ধারণে পটু, তিনি খুবই অভিনয়েতেও দক্ষ, যার জন্যই পুলিশকে তিনি ধুলো দিতে পারছেন চোখে, ঠিক আছে। এবং সকলের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। অপূর্বর মাধ্যমে আমরা বুঝতে পারি সব্যসাচী মল্লিক কিভাবে ভারতীয়দের মনে স্থান করে নিয়েছে, ঠিক আছে। এবং তার জন্য ভারতীয়রা কিভাবে প্রার্থনা করছে, ঠিক আছে। এবং তারা বিশ্বাসও জন্মেছে তাদের মধ্যে যে সব্যসাচী মল্লিকের মাধ্যমেই স্বাধীনতা আসবে, ঠিক আছে। আর গিরিশ মহাপাত্র প্রসঙ্গে বলি, গিরিশ মহাপাত্রের যে অদ্ভুত সাজসজ্জা, তার যে আচার আচরণ, সবকিছুর মধ্য দিয়ে যেন একটা পরিকল্পিত রূপ প্রকাশ পাচ্ছে, যেন মনে হচ্ছে আগে থাকতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই সাজ পোশাকগুলো করা হয়েছে। দেখতে অদ্ভুত দর্শন হলেও বেশ চিন্তা ভাবনা করে সাজ পোশাকগুলো গ্রহণ করা হয়েছে, এমনটাই বোধ হচ্ছে, ঠিক আছে। অবশ্যই সাজ পোশাকগুলো উল্লেখ করে করে এই কথাগুলো বলতে হবে। আর এরপরে আসি হরিদা আর বিরাগীর চরিত্র বর্ণনা। হরিদা কিন্তু চাকুরিজীবী, বহুরূপী গল্পের প্রধান চরিত্র হচ্ছে হরিদা, ঠিক আছে। হরিদা কিন্তু চাকরি করতে পছন্দ করেন না, কারণ চাকরিতে কি একঘেয়েমি আছে, এবং একটা বাজেটের মধ্যে নিজের জীবনযাপন করতে হয়। হরিদা কিন্তু খুবই খুবই সৃষ্টিশীল একজন মানুষ। তিনি নিজে কিছু তৈরি করতে চেষ্টা করেন, নিজে একজন মানে এমন একজন মানুষ, তিনি অভিনয় করে একদম যথাযথ সাজসজ্জা গ্রহণ করে তিনি মানুষের সামনে বিভিন্ন ধরনের চরিত্রে অবতারণা করেন, এবং সেই চরিত্রগুলো এনে এমনভাবে তাদের কাছে উপস্থিত করেন, উপস্থাপনা তার এত সুন্দর, এত নিখুঁত, যে চরিত্রগুলো মনে হয় যেন জীবন্ত, এবং মানুষের ধ্যান ধারণা সব কিছুর মধ্যে
ব্যাপারটা যথার্থতা দ্বারা গ্রহণ করে যে এই রকমই হয়, পুলিশ এই রকমই হয়, বাউল এরকমই হয়, কাপালিক এইরকমই হয়, ঠিক আছে। যে যথার্থ চরিত্র কেমন হয়, ওই চরিত্রটি কেমন, বাস স্ট্যান্ডে পাগল চরিত্রটি কেমন ছিল, যে মুখ দিয়ে লালা ঝরে পড়ছে, সেই ইঁট তুলছে, ছেতেরে যাচ্ছে মানুষের কাছে, পাগল যেমন হয়ে থাকে, ঠিক আছে। এবং সেই ধরনের চরিত্র, মানুষ ভয়ে পেয়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। একদম যথার্থ পাগলের মতনই সে সাজসজ্জা করেছে এবং সেই রকমই অভিনয় করছে। এই যে চরিত্রের মধ্যে এত নিখুঁত পরিবেশনা, নিখুঁত পরিপাট্য সাজ পোশাক, এটার জন্য হরিদাকে রীতিমতো বেশ চিন্তা ভাবনা করতে হতো, ঠিক আছে। তিনি 1 সপ্তাহ 10 দিন ধরে ওটা চিন্তা ভাবনা করতেন, তারপরে সাজসজ্জা গ্রহণ করতেন এবং তারপর সেটা উপস্থিত করতেন। এটাই কিন্তু হরিদার কাছে অনেক বড় প্রাপ্তি, যে মানুষ এতে একদম মোহিত হয়ে যাচ্ছে। মানুষ বুঝতেই পারছে না যে ওটা হরিদা, পরে হয়তো বুঝতে পারছে, কিন্তু বুঝতে পারার পর তারা খুব মজাও পাচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো, বা পুলিশ সেজে যখন দয়ালবাবুর বাড়িতে, দয়ালবাবুর লিচু বাগানে গিয়েছিল, তখন যে মাস্টারমশাই থেকে ঘুষ নিয়েছিল, পুলিশ পুলিশ তো ঘুষ নেয়, সেরকম একটা চরিত্র, ঠিক আছে। রূপসী বাইজি সেজে সকলকে মুগ্ধ করা, সবাই ধরেই নিয়েছে ওটা রূপসী বাইজি, এইরকম কিছু। আর শেষে তিনি বিরাগী সেজেছেন। এই যে তার মধ্যে আছে, এই যে চরিত্রের অবতারণা করা, এর মধ্যে তার মধ্যে মৌলিকতা রয়েছে এবং সৃষ্টিশীলতা রয়েছে, এর জন্যই তার এত পরিশ্রম, এবং বলতে পারা যায় জীবনের অনলস পরিশ্রম, এর জন্যই তার তার জীবনটাই ব্যয়িত হচ্ছে এই বহুরূপী সাজ গ্রহণ এবং অভিনয় করে। এর মধ্যেই তিনি যেটুকু আনন্দ পাওয়ার পেয়ে যান, হয়তো তাতে উদরপূর্তি হয় না, তা হয়তো তার খিদে মেটে না, হয়তো তার উনুনে শুধুই কোনো কোনো দিন জল ফোটে, হাঁড়িতে ভাত ফোটে না, ঠিক আছে। তাতেও কিন্তু হরিদার কোনো আপত্তি নেই, খিদে তিনি সহ্য করে নেবেন। কিন্তু এই যে নেশায় পেয়ে গেছে হরিদাকে, এই নেশা থেকে কিন্তু তিনি বেরোতে পারছেন না। আর তার নৈতিকতা প্রবল, তিনি কিন্তু যখন জগদীশ বাবুর বাড়িতে গেলেন, জগদীশ বাবুর বিরাগী সেজে, জগদীশ বাবু কিন্তু তাকে টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি নেননি, কারণ সন্ন্যাসী তো টাকা নেয় না, ঠিক আছে। সর্বত্যাগী সন্ন্যাসী, তার মধ্যে তো সব কিছু ত্যাগ করে দেওয়ার মানসিকতা থাকে, তিনি একজন সাত্ত্বিক প্রকৃত সন্ন্যাসীর রূপ নিয়ে সেখানে হাজির হয়েছেন। সাজসজ্জার কোনো বাহুল্য নেই, শুধু মনের সাত্ত্বিক সর্বত্যাগী মনটা নিয়ে তিনি হাজির হয়েছিলেন, ঠিক আছে। এবং সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী কেমন হয়ে থাকে সেটা জগদীশবাবুকে দেখানোর জন্য তিনি ওখানে হাজির হয়েছিলেন, এবং সেইখানেও তার নৈতিকতা প্রবল, সেখানে কিন্তু তিনি নীতি লঙ্ঘন করেননি, কিন্তু তিনি পারিশ্রমিক নেবেন অবশ্যই, ঠিক আছে, যেটা তার ন্যায্য পাওনা। আচ্ছা, তিনি বিচক্ষণ, কারণ বিচক্ষণ এই জন্যই যে তিনি বুঝতে পেরেছেন জগদীশবাবুর বাড়িতে আসা প্রথম সন্ন্যাসীটি প্রকৃত সন্ন্যাসী হতে পারে না, ঠিক আছে। তিনি যথেষ্ট চিন্তা ভাবনা করে সমস্ত কাজ করেন, ঠিক আছে। তার কথাবার্তার মধ্যে অনেক বেশি পরিণত মনের ছাপ রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে হরিদা। হরিদার চরিত্রটি যথেষ্ট মানে যথেষ্ট শিক্ষণীয় একটি চরিত্র এবং তাৎপর্যপূর্ণও বটে। আর বিরাগীর চরিত্র হরিদা বিরাগী সেজেছেন, প্রথম সন্ন্যাসীর নাম সন্ন্যাসী দেওয়া হয়েছে, দ্বিতীয় যেটি হরিদা সেজেছেন সেই জন্য সেই চরিত্রটার নাম বিরাগী দেওয়া হয়েছে। বিরাগী সেজেছেন হরিদা, এবং এই বিরাগী চরিত্রটি প্রকৃত সন্ন্যাসীর চরিত্র বলা যায়, কারণ এখানে বিরাগী বলছেন কি, যে সন্ন্যাসীর কিছুই প্রয়োজন নেই, সন্ন্যাসী শুধু মাটির ওপরে থাকবে, পৃথিবীর ওপরে থাকবে, আকাশের নিচে থাকবে, ঠিক আছে, তার কোনো ঘর দালানে থাকার কোনো প্রয়োজন নেই। আর জীবন, যৌবন, এসব সুন্দর সুন্দর বঞ্চনা, এই যে ভালো ভালো কথা মানে বিরাগী জি বলেছেন, বা তার যে মুখের মধ্যে যে প্রশান্তি, শান্তি, তৃপ্ততা, সন্তুষ্টি, সেই সমস্ত কিছু প্রকৃত একজন সন্ন্যাসীর রূপ, ঠিক আছে। সর্বত্যাগী সন্ন্যাসী হলে কি হয়, তার কোনো কিছুতেই তার কোনো রকম আসক্তি থাকে না, এবং সে যা পায়, যতটুকু পায় ততটুকুই ঈশ্বরের অবদান বলে, দান বলে সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবং সে পরমাত্মার আরাধনা করছে, এবং বুকের মধ্যেই তার তীর্থ রয়েছে, তার তীর্থস্থানে ঘুরে দাঁড়ানোর দরকার নেই, কারণ আমরা জানি আত্মাই ভগবান আছে, সেই আত্মাতে ভগবান, যেটা বাউল গানে বলা হয় মনের মানুষ, সেই মনের মানুষের আরাধনা তিনি করেন, ঠিক আছে।
তাহলে তীর্থে ঘুরে ঘুরে কি হবে? তীর্থে ঘুরে ঘুরে তো শুধুমাত্র কোনো ইট পাথর কাঠের কোনো সরঞ্জাম দেখতে পাবো আমরা, কিন্তু আমরা বুকের মধ্যে যে তীর্থ আছে, আত্মা রয়েছে, আত্মার মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান, সেটাই তিনি বলতে চেয়েছেন। আশা করছি বোঝাতে পেরেছি, এবং যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এগুলো মুখস্থ করেও লিখতে পারবে না। লিখতে না পারলে তখন তো ভুলেই যাবে, ঠিক আছে? আসল তো এগুলো বুঝতে হবে, সেই জন্যই এই ভিডিওটা করা। আশা করছি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো লাইক করে দিয়ে।